পদত্যাগ, মাঝে 4 দিন কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে বিধায়কদের দফায় দফায় বৈঠক এবং বহু জল্পনা কল্পনা। তবুও বীরেন সিং এর বিকল্প মুখ বেছে নিতে পারল না বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা। শেষে বৃহস্পতিবার 21 মাসের ভাতৃঘাতী দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হলো। তবে সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছে বিরোধীরা। কংগ্রেস বলছে অনাস্থা ভোটের হার এড়িয়ে যেতেই প্রথমে এন বীরেন সিং এর পদত্যাগ এবং তারপর রাষ্ট্রপতি শাসন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বিজেপি নেতৃত্বদের দাবি, মণিপুরে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে বলেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে, তাই রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং মণিপুরে আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা সম্ভব হবে। 1950 সালে ভারতের সংবিধান গৃহীত হবার পর 1951 সালের 20 জুন দেশে প্রথম আর্টিকেল 356 জারি করা হয়েছিল পাঞ্জাবে। এখন অবধি 134 বার আর্টিকেল 356 প্রয়োগ করা হয়েছে, যার মধ্যে মণিপুরেই হয়েছে 10 বার। তবে এবারে মণিপুরের রাষ্ট্রপতি শাসন বিভিন্ন মহলে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। অস্থির মণিপুরে 250-এর ওপর মৃত্যু এবং 60,000 গৃহহীন হবার পর 21 মাস পরে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হলো? রাষ্ট্রপতি শাসন জারির পর কতটা স্বস্তি পেয়েছে মণিপুরের জনগণ, বিশেষ করে কুকিজো, নাগা এবং মেইথি জনগোষ্ঠীর নাগরিকরা? রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও বিধানসভা ভঙ্গ করা হয়নি, বরং স্থগিত রাখা হলো কেন? তবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, জাতি দাঙ্গায় বিধ্বস্ত অশান্ত মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি শাসন কতটা কার্যকরী হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মণিপুরের সংবিধান অনুসারে সরকার চালানো কেন সম্ভব হচ্ছে না এবং কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হলো তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টকশোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক। স্টুডিওতে রয়েছেন সাংবাদিক মণিময় রায় এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়ে গেছেন সাংবাদিক সাজাদ আলী। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময়দা, আপনার কাছে আসবো প্রথমে, কিন্তু সাজাদদা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, একদম আসছি আপনার কাছে। কিন্তু মণিময়দা, মণিপুরে প্রায় 2 বছর ধরে, 21 মাস, প্রায় 2 বছর ধরে চলা জাতি দাঙ্গার পর এতদিন পর কেন রাষ্ট্রপতি শাসন দেওয়ার মতো পরিস্থিতি এলো? অন্য বিষয়গুলোতে যাবার আগে এই বিষয়টা বোঝার প্রয়োজন রয়েছে বলে মনে করি। সবটাই আমার ধারণা। মনে হচ্ছে যে খুব অতি সম্প্রতি নিজের দলের যে এমএলএদের একটা বিক্ষোভ ব্যাপকভাবেই প্রকাশ্যে চলে আসছিল। আচ্ছা। এবং খুব আস্থাভাজন যিনি এমএলএ ফ্রন্টলাইনার, কুকি জোর যিনি ফ্রন্টলাইনার, এমএলএ হাউকিপ, ওনার কিছু স্টেটমেন্ট মানে নানা রকম সমস্যায় ফেলছিল। আচ্ছা, এটা মানে এই মুহূর্তেই যে কেন দেওয়া হলো সেটা তো আমরা বলছি, সেটা আলোচনা আসছি। তার আগে আমি বলছি যে এর আগেই কিন্তু 2023 সালের জুন মাসে বীরেন সিংকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আচ্ছা, এটা মানে অপ্রকাশিত তথ্য, এটা কেউ অস্বীকারও করছে না। উনি পদত্যাগপত্র নিয়ে একটা নাটক করেছিলেন, বেরিয়ে এসেছিলেন এবং পদত্যাগপত্রটা মহিলারা ওনাকে ঘিরে ধরেছিল। আপনার বোধহয় মনে পড়বে ব্যাপারটা। দেওয়ার পরে উনি ওনার কাছ থেকে পদত্যাগপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল। এবং কেন উনি মহিলাদের দেখাতে গেলেন বা ওইখানে দেখাতে গেলেন আমি জানি না, এটা কি পদ্ধতি। তো যাই হোক, তখন মহিলারা ঘেরাওটেরাও করে পদত্যাগ করতে দেননি। তারপরে আস্তে আস্তে যে মণিপুর এই মুহূর্তে ব্যাপক ডিটোরেশন করেছে, ঘটনাটা কিন্তু তা না। মণিপুর কোনো সময় উন্নতি হয়নি, মানে যা ছিল সেটাই ছিল। 3রা মে 2023 পরে যে শুরু হয়েছিল সেটার পর এটা আর কোনো সময় হয়নি। মানে সাংঘাতিক ডেভেলপ কোনো সময় করেনি। রাজ্যপাল চেঞ্জ করেও চেষ্টা করা হয়েছিল। রাজ্যপাল চেঞ্জ করা হয়েছে বোধহয় এই ট্যাকটিক্স নেওয়ার জন্যই আমার ধারণা। যে ভাল্লা যিনি এসছেন, নর্থ ইস্ট শুধু না, মানে প্রশাসনিক ব্যাপারটা উনি আগের রাজ্যপাল থেকে একটু বেটার বোঝেন।
এটা সাধারণ মানুষেরই ধারণা, বা অন্যান্য যারা ক্রিটিক্স রয়েছেন, সাধারণ ওখানকার যারা সাংবাদিকরা, তারাও এটাই বিভিন্ন জায়গায় বলছেন। সে যাই হোক, এটা আরো পরবর্তী সময় অল্প কিছুদিন পেয়েছেন, আরো কিছুদিন গেলে বোঝা যাবে। তবে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে, সরকার একটু চাপে পড়ে গিয়েছিলেন। রিসেন্টলি বীরেন সিং এর একটা টেপ, অডিও টেপ প্রকাশিত হয়ে গিয়েছিল, যেখানে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যেগুলি সাংঘাতিক বিতর্কিত এবং ক্ষমতাসীন দলকে সাংঘাতিক রকমের বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। এবং এই যে কুকি অর্গানাইজেশনের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে আপনার তদন্ত করিয়েছিলেন। এটা হচ্ছে হিউম্যান, সঠিক টেপ কিনা, হ্যাঁ, এটা পরীক্ষা করার জন্য এই ফরেনসিক সায়েন্স ল্যাবকে দিয়েছিলেন। রিসেন্টলি ওরা এটার রিপোর্ট জমা দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে এটা হয়তো পজিটিভ এসছে, এবং ধারণা করা হচ্ছে এটা একটা চাপ। এবং সবচেয়ে বড় কথা, উনি তো কিছু করলেন না 21 মাসে, ওনাকে রেখে তো কিছু হচ্ছিল না। আচ্ছা, একটা রাজনৈতিক দল, বিজেপি দল ওখানে ক্ষমতায় আছেন, এই রাজনৈতিক দলটা ওনার উপর তো ক্ষেপে যাওয়ার কোনো কারণ ছিল না। কারণ আপনাকে মনে করিয়ে দিই যে 2017 সালের নির্বাচনে বিজেপি দল কিন্তু 21টি আসন পেয়েছিল, কংগ্রেস পেয়েছিল 28টি। কেমন? এরপরে বিজেপি মন্ত্রিসভা গঠন করলো এই বীরেন সিং এর নেতৃত্বে। এই যে মানে তার যে এই ব্যাপক যে ক্ষমতাটা, এই যে 21কে আরো বাড়িয়ে নিয়ে গিয়ে মেজরিটিতে প্রুভ করে দেওয়া, এই যে বিষয়টা, এই বিষয়টা তো বিজেপি ক্ষমতাসীন দল, বিজেপির পক্ষে বীরেন সিং এর থাকার কথা। ওনার ওপর ক্ষেপে যাওয়ার কারণটা কি? কি কারণে হঠাৎ করে কেন ক্ষেপে গেল? আমার মনে হচ্ছে প্রথম কারণটা হচ্ছে নিজেদের দলের ভেতরে, বিশেষ করে কুকি সম্প্রদায় তো একদম পাশে নেই, মানে দ্যাট ইজ ওদের দলের যারা এমএলএরা তারা পাশে নেই। পাশাপাশি এই মুহূর্তে যাদের সাপোর্টে ওনারা ছিলেন, যে সমস্ত এমএলএ, সেই সাপোর্টটাও কমে আসছিল। এবং সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে নো কনফিডেন্স মোশনটাও কাটিয়ে দিতে পারতেন যদি ওনাদের স্পিকার পক্ষে থাকতেন। স্পিকার না থাকার পরিপ্রেক্ষিতে ব্যাপারটা আরো সমস্যায় পড়ে গেছে, ফলে অনেকটা পুরোটাই প্রায় হাতছাড়া হয়ে গিয়েছে। ওকে, আমি আসছি আপনার কাছে আরেকবার। সাজেদা রয়েছেন ভার্চুয়ালি, আজ আমাদের সঙ্গে জুড়ে গেছেন। সাজেদা, অস্থির মণিপুরে 250-এর উপর মৃত্যু এবং 60,000-এর উপর গৃহহীন হবার পর 21 মাস পরে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হলো বলে আপনার মনে হয়? ঠিক, আমার পূর্ববর্তী বক্তা আমার স্যার মণিময় রায়, উনি যেটা বলেছেন তার সাথে আমি অনেকটাই একমত। এটা হচ্ছে অনেকটা ফায়ার ফাইটিং কেন্দ্রের তরফে, কেন্দ্রের বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে। মূলত যে রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তার মূল কারণ হচ্ছে যে একটা ডিফেকশনের সম্ভাবনা দেখা দিয়েছিল। শুধু কুকি বিধায়ক না, মেইতেই বিধায়কদেরও অনেকেই যারা বিজেপিতে ছিলেন, তাদের মধ্যেও একটা অসন্তোষ কাজ করছিল নেতৃত্ব পরিবর্তনের দাবি নিয়ে। তো মূলত এন বীরেন সিং সংঘ পরিবারের ব্লু হোয়াইট বয়। তো এই কারণে যেটা উনি বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা, যে একটা নাটক হয়েছিল ইস্তফা দেওয়ার ইতিপূর্বে। তো কিন্তু কেন্দ্র কিন্তু ওনাকে সরাতে চায়নি কোনো সময়, কারণ মণিপুর বরাবর এই পলিটিক্যাল আইডিওলজিতে পূর্ণরাজ্য হওয়ার পর থেকে চলে আসছে, সেখানে বিজেপি বা সেই মতাদর্শ খুব একটা স্থান করে উঠতে পারেনি। ওই যে একটা ফ্যাক্টর বলার পর, যেই সরকারটা প্রথম গঠিত হয়েছিল বিজেপির নেতৃত্বে, সেটা একটা পলিটিক্যাল ম্যানুভারিং এর মাধ্যমে হয়েছিল, এবং সেটা বহু বিতর্কিত, এবং এটা সুপ্রিম কোর্টকেও ইন্টারভিউ করতে হয়েছিল সেই পরিস্থিতিতে। তারপরে নির্বাচনে অবশ্য বিজেপি একটা সহজ জয়লাভ করেছিল, কারণ কংগ্রেসের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিল। তো এখনের যে সিচুয়েশনটা, এটা হচ্ছে যে সাসপেন্ডেড অ্যানিমেশন, অ্যাসেম্বলিকে রেখে রাষ্ট্রপতির শাসন জারি। তার অর্থ হচ্ছে যে কোনো সময় বিধানসভাকে আবার পুনর্জীবিত করে মন্ত্রিসভা গঠন। মূলত এন বীরেন সিং এর বিকল্প হিসেবে কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা খুবই জটিল। এদিকে নাগা বিধায়করা
এবং কুকি বিধায়করা তাদের থেকেও মুখ্যমন্ত্রী করার একটা দাবি তারা প্রচ্ছন্নভাবে জানিয়েছিল। কেন্দ্রীয় গৃহমন্ত্রীর বাড়িতে 2-3 দফাতে বৈঠক হয়েছিল আলাদা আলাদা ভাবে একদম এই বিধায়ক নিয়ে। আসলে মণিপুরটা এথনিক্যালি এতটা ডিভাইডেড, এখানে একটা সহজ চয়ন মুখ্যমন্ত্রীর পদে খুব জটিল থেকে জটিলতর একটা কাজ এই মুহূর্তে। এখানে বলে রাখা ভালো যে মণিপুরে 4টি মূল জনগোষ্ঠী, 3টি না। একটি হচ্ছে মেইতেই, যাদের 53% জনসংখ্যা রয়েছে। দ্বিতীয় হচ্ছে নাগা জনগোষ্ঠী, তৃতীয় কুকি এবং চতুর্থ হচ্ছে মেইতি পাঙ্গাল বা মেইতি মুসলিম। তো সব মিলিয়ে মানে মণিপুরের মধ্যে মেইতি পাঙ্গাল থেকে আমি বলছি, মেইতি পাঙ্গাল থেকে প্রথম মণিপুর পূর্ণ রাজ্য হওয়ার পরে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন মেইতি পাঙ্গাল থেকে, মানে মুসলিম মুখ্যমন্ত্রী ছিলেন মণিপুরের। আচ্ছা। তারপরে রিস্টেং কেশিং, উনি নাগা ছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আরেকজন নাগা মুখ্যমন্ত্রী হয়েছেন, মেইতি থেকে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু কুকি থেকে এখনো কোনো সেই স্থানে কেউ যায়নি। তো বর্তমান পরিস্থিতিতে শান্ত করা, এই পরিস্থিতিকে শান্ত করার জন্য এবং রাজ্যটাকে পলিটিক্যালি স্টেবল করার জন্য বিজেপির ফেভারে একটা প্রস্তাব উঠে আসছে যে কুকি সম্প্রদায় থেকে একটা মুখ্যমন্ত্রী করে ফায়ার ফাইটিং করার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি মোটেই সহায়ক নয়। তো সার্বিকভাবে কি হবে এটা আমরা শুধু জল্পনাই করতে পারি, কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের পক্ষে বা বলা যায় যে বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষে মণিপুরের যে ডিফেকশনের যে আভাস হয়েছিল, কংগ্রেস অনেকটাই মানে তাদের পক্ষে সরকার গঠনের একটা জায়গায় চলে গিয়েছিল। অনেক বিধায়ক ডিফেকশনের প্রস্তুতি নিচ্ছিলেন। তো সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া মানে মণিপুর রাজ্যকে কোনো মানে কেন্দ্রের শাসক দল হারাতে চাইতো না। আজকে যদি কংগ্রেস দিল্লিতে থাকতো, কংগ্রেস হয়তো এরকমই একটা ব্যবস্থা নিত। তো সেরকম একটা ব্যবস্থা বিজেপি শীর্ষ নেতৃত্ব নিয়েছে। ওকে, আসবো আপনার কাছে আবার আমরা। কেন এই মুহূর্তে যখন আমরা বলছি যে যেটা সাজ্জাদুল্লাহ বলছিলেন যে কুকি একজন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হননি এখন অব্দি কুকি জাতিগোষ্ঠী থেকে, এখন তার আগে এই জিনিসটা বোঝার ব্যাপার রয়েছে যে এই যে অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার পর মণিপুরের যে বিভিন্ন জাতিগোষ্ঠী, যে 4টে জাতিগোষ্ঠীর কথা সাজেদা বলছিলেন, আমরা যদি 4টে ভাবি বা 3টি বা প্রধান 3টে ভাবি, মেইতি, কুকি এবং নাগা, এরা কতটুকু এই মুহূর্তে স্বস্তিতে আছে? সবাই কতটা খুশি হয়েছে, খুশি হতে পারে? হ্যাঁ, 4টে জনগোষ্ঠী, এরা কতটা স্বস্তিতে আছে বলে আপনি মনে করেন? এবং বিভিন্ন যে আমরা সংবাদ মাধ্যমে দেখছি বা সূত্রে যে খবর, সেখানে সবাই কি স্বস্তিতে আছে বলে ধারণা করা হচ্ছে? না, এটা মানে সঠিক জায়গাতেই আপনি ব্যাপারটাকে ধরেছেন। সেই জন্য ধরুন গতকাল বা গত পরশুদিন পর্যন্ত যা খবরাখবর নিয়েছিলাম, সেখানে বীরেন সিং এর পক্ষে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, তার মধ্যে গোবিন্দ দাস, সাপাম রঞ্জন, মানে এই বিশ্বজিৎ সিং, এরকম কয়েকজন নাম টাম পেয়েছিলাম। আজকে কিন্তু সেটা আবার পাচ্ছি না আজকে অবধি। এই মানে ওদের যে অধ্যক্ষ টি সত্যব্রত বোধহয় অধ্যক্ষের নাম, উনি, তারপরে মন্ত্রী একজন ওয়াই খেমচাঁদ বা এরকম, খেমচাঁদ সিং, উনি, আর হচ্ছে টি রাধেশ্যাম বোধহয়, এরা খুব অ্যাক্টিভ। এদের সূত্র থেকে যা বোঝা যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এই রাষ্ট্রপতি শাসনটাকে অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা, করেনি না, তাদের মানে সাধারণ মানুষ এবং যে ইন্টেলেকচুয়াল গ্রুপটা এবং কোকেমি গ্রুপ যেটা তাদের আছে, মানে ওই যে যারা একটা সিভিল সোসাইটি আছে না, এরা কিন্তু একদম লাস্ট নির্বাচনে বিজেপির পক্ষেই ওরা কাজ করেছে। এই কোকোমি যে ইয়েটা, সংস্থাটা, এটা কাদের? মাইতিদের। তো এরাও কিন্তু বলছে যে এই সমস্যার সমাধানে, মানে কিছু সমস্যার সমাধানে সেন্ট্রাল যে ক্ষমতাসীন দলের সেন্ট্রাল ফোর্সটা, তারা কিন্তু ইয়ে করেনি, মানে সঠিক ভূমিকা অনেক ক্ষেত্রেই নেয়নি। এবং বলছে যে মানে এই মুহূর্তে যারা কথাবার্তা বলছে, তারা একদম মানে আলপাটকা কথাবার্তা বলছে। মেয়ের 3 তারিখ পরে এদের কোনো অস্তিত্বই প্র্যাকটিক্যালি ছিল না, এই কোকেমির বক্তব্য, ওদের যে বক্তব্য। আর এইখানে যে বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে, আপনি যে সাধারণ মানুষের কথা বলছেন,
যে মানে একদম যারা সরকারি কর্মচারী বা সাধারণ ছোটখাটো ব্যবসা করে খাচ্ছে, দৈনন্দিন ব্যবসার মাধ্যমে যারা চলছে, তারা কিন্তু এই ব্যবস্থাটার সঙ্গে মানে এই যে সাধারণ যে প্রেসিডেন্সিয়াল রুল, এই যে পিআরটাকে তারা সমর্থন করছে না। একটা বিশেষ কারণ আমার কথাবার্তা শুনতে বা বলতে বলতে যা মনে হলো সেটা হচ্ছে যে এতে হয় কি, প্যারামিলিটারি ফোর্স, আর্মি, প্যারামিলিটারি ফোর্স বলতে সিআরপিএফ এবং লোকাল পুলিশটা অনেকটাই ডিফেক্টেড হয়ে গিয়েছে এবং কালকে গত পরশু দিন বোধহয় আরেকটা থানা লুট হয়েছে এবং অস্ত্র নিয়ে চলে গিয়েছে। এটার উপর খুব একটা, বিশেষ করে প্যারামিলিটারি ফোর্স এবং আর্ম ফোর্সের উপর এরা খুব একটা ভরসা রাখতে পারছে না। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এই যে যুবকরা ব্যাপকভাবে লাঞ্ছিত হবে এই মুহূর্তে। আচ্ছা, এবং এই মুহূর্তে তারা আতঙ্কিত হয়ে আছেন এই প্রেসিডেন্সিয়াল রুল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে। ফলে আর্ম ফোর্স যে পাওয়ারটা এখানে ইম্পোজ করার চেষ্টা করবে, এতে জবরদস্তি হবে এবং হিতে বিপরীত হতে পারে। এই একটা সমস্যা হয়েছে। তাদের প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্নটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ দিল্লি নির্বাচনের রেজাল্ট কবে গেল? 8 তারিখ। আজ পর্যন্ত দিল্লি তো মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারলেন না, অপেক্ষা করেছেন। একই ঘটনা বীরেন সিং এর বিকল্প খুঁজে তারপরে পদত্যাগের ব্যাপারটা করতে পারতেন যদি আপনি অর্গানাইজড বেল্ট হতেন। অর্গানাইজ আপনার একটা বিশাল দল, তো এই বিশাল দলে আপনি একটা মানে সংগঠিত দল, এই সংগঠিত দলের ভেতরে আপনি একটা বিকল্প কেন করতে দিলেন না? কারণ সাধারণ মানুষ আপনাকে এই মুহূর্তে 37খানা আসনে জিতিয়ে আপনাকে কিন্তু রাজ্য শাসনের জন্য পাঠিয়েছে। তাহলে এই যে তাড়াহুড়োটা কেন করলেন? তাড়াহুড়োটা কি তাহলে সেই অনাস্থা ভোটের আগে? আমার মনে হচ্ছে অনাস্থা ভোটটাকে তারা রুখতে পারতেন অন্যভাবে। অনাস্থা ভোটটা রুখতে গেলে কি হলো, করতে গিয়ে কি করলেন জানেন তো? এই 174 ধারা, সংবিধানের 174 ধারাটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এই মুহূর্তে। কারণ একই ধরনের ঘটনা কিন্তু মহারাষ্ট্র হয়েছে, 174 ধারা লঙ্ঘন হয়েছে। এই মুহূর্তে এই বিষয়গুলো মহারাষ্ট্র নিয়ে মামলা হয়ে গেছে। এই যে বিষয়গুলি নিয়ে আলোচনার বিষয়ে চলে এসেছেন যারা সংবিধান বিশেষজ্ঞ, তারা বলছেন না, বিধানসভা থাকতে পারে না, কোনো অবস্থাতেই থাকতে পারবে না বিধানসভা। যে কেউ বলছেন 6 মাস হয়ে গেছে। হ্যাঁ, না ওই যে লাস্ট বিধানসভা হয়ে যাওয়ার 6 মাস হয়ে গেছে, 181 দিনের ভিতরে আপনার করতে হবে। 12 আগস্ট 2024 এর লাস্ট বিধানসভা হয়েছে, লাস্ট বিধানসভা। এই যে 6 মাসের বিষয়টা 174 ধারা অনুযায়ী বিধানসভা থাকতে পারে না। কিন্তু কিছু আইনজীবী, ক্ষমতাসীন দলের আইনজীবী বলছেন যেটার ভিতরে একটা ধোঁয়াশা আছে। স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন আসছে, এই ধোঁয়াশাটাকে কেন ব্যবহার করলেন আপনি? এই ধোঁয়াশাটাকে ব্যবহার করার মতো ক্ষমতা তো আপনার কাছে ছিল না। আপনার কাছে ডাইরেক্ট ক্ষমতা ছিল, সরাসরি ক্ষমতা ছিল, 37টা এমএলএ আপনার পাশে ছিল। আপনি ধোঁয়াশার দিকে গেলেন কেন? আপনার যাওয়ার কথা না। এতে হচ্ছে কি, এই যে ক্রাইসিসটা মানে মণিপুরে রয়েছে, এই ক্রাইসিস থেকে এই মুহূর্তে বেরিয়ে আসতে পারবে আমার সেই দিকে ধারণা হচ্ছে না। সাধারণ মানুষ যে চাপটা, আপনি ইন্টারনেট স্বাভাবিক হয়েছে মণিপুরে, এখনো তো হয়নি। তো এই যে স্বাভাবিক বিষয়গুলি, অনেকগুলি বিষয় রয়েছে। আর বর্ডারটা এমন কাছাকাছি বর্ডার, মায়ানমারের সাপোর্ট, কুকি এবং নাগাদের ভেতরে প্রভাব রয়েছে। ব্রহ্মদেশ, আগের ব্রহ্মদেশ মায়ানমারের এখানে প্রভাব রয়েছে। চাইনিজ একটা প্রশ্ন রয়ে গিয়েছে এখানে। সমস্ত অনেকগুলি বিষয়, ফ্যাক্টর এখানে কাজ করছে। আমরা সেই বিষয়টাতে মানে ফরেন কতটুকু এখানে প্রভাব আছে সেই বিষয়টা তো আমি একটু আলোচনা করব, আলোকপাত করব, কিন্তু তার আগে এই বিষয়টাতে সাজ্জাদা আপনার কি মনে হয়, মানে কিভাবে দেখছেন আপনি ব্যাপারটাকে, যে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা রয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করাতে বা সবাই কতটা স্বস্তি পেল? সবাই কি একই রকম মত পোষণ করছে? না, স্বাভাবিকভাবেই যারা পলিটিক্যালি ইনক্লাইন্ড তারা হয়তো পছন্দ করছে না, কিন্তু একটা জিনিস এখানে একটু আমি ডিফার করি যে মানুষ কি বলছে। মানুষ কিন্তু খুব একটা খারাপ ভাবে নেয়নি রাষ্ট্রপতি শাসনকে। কারণ মানে একটা যে ধারাবাহিকতা, সন্ত্রাস, তারপরে দাঙ্গা হাঙ্গামা, হত্যা, এর বাইরে অন্য কিছু একটা চিত্র ফুটে উঠবে এমন একটা ধারণা অনেক মানুষই পোষণ করেন। আমাদের দেখতে হবে যে পরিস্থিতির উন্নয়ন এই রাষ্ট্রপতি শাসন পরিবর্তনের পথে আমরা সেদিকে তো লক্ষ্য রাখবই, কিন্তু রাষ্ট্রপতি শাসন বেঁচে রেখে দ্বিতীয় কোন বিকল্প কেন্দ্রের কাছে, অনেক আমি আগে বলেছি, বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে তাদের সর্বশেষ যে
যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ছিল রাষ্ট্রপতির শাসনের পক্ষে। এর প্রেক্ষাপট আপনারা ইতিমধ্যে স্টুডিওতে আলোচনা করেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যেন তেন প্রকারে যে বিজেপি পরিচালিত সরকারকে রক্ষা করা, এবং সেজন্যই বিধানসভাকে সাসপেন্ডেড অ্যানিমেশনে রাখা হয়েছে। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই যে এই মুহূর্তে ভারতের এতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মণিপুর একমাত্র রাজ্য যেখানে মানে ভায়োলেন্সকে বলা যায় যে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ বিভিন্ন মিলিশিয়ার সৃষ্টি হয়েছে 2023-এর সেই ডাকা শুরুর পর থেকে, এবং দেখা যাচ্ছে যে যুব জনগোষ্ঠী নীতি এবং জনগোষ্ঠীরা তারা নিজস্ব পুলিশকে বাহিনী তৈরি করে, হ্যাঁ, অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং এইভাবে নাকা, চেকিং পয়েন্ট, নানাভাবে টহল এবং মানে তল্লাশি এইসব করছে, যেগুলো নিরাপত্তা বাহিনীর করার কথা। কিছুদিন পূর্বে কুকি অধ্যুষিত অঞ্চলে একটা খেলার আয়োজন করা হয়েছিল ওদের তরফে। সেখানে দেখা গেছে খেলোয়াড়রা পর্যন্ত অত্যাধুনিক অস্ত্র ক্যারি করছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে একটা কঠোর পদক্ষেপ, সেই পদক্ষেপের দিকে ভারত সরকার কোনোভাবেই যাবে না বলে আমার বিশ্বাস। কারণ দেখা গেছে যেখানেই সংঘর্ষ, যেখানেই উত্তেজনা, সেখানেই ভারত সরকার হয় সিজেশন অফ মানে ইনসার্জেন্সি বা সিজ ফায়ারের জন্য নানা ধরনের চুক্তি এসব করেছে। তো কুকিদের ক্ষেত্রে একটা বড় একটা বিষয় জড়িত, কারণ কুকিরা তাদের যে অবস্থান, এই শক্তি, এটা শুরু হয়েছে মায়ানমারের 3 প্রদেশ থেকে, যেটা নাগাল্যান্ড হয়ে, মণিপুর হয়ে, মিজোরাম হয়ে বাংলাদেশ অব্দি বিস্তৃত। আগামী দিনে যদি বৃহত্তর কুকিল্যান্ডের দাবি উঠে এবং তার সশস্ত্র এক আন্দোলনের রূপ ধারণ করে, সেক্ষেত্রে একটা বিশাল সমস্যা আবার দেখা দেবে। তো ভারত সরকার খুব সতর্ক। আমরা জানি যে যে জো যে ফ্যামিলি পরিবার, সেই পরিবার মূল যে 4টি জনগোষ্ঠী, মিজো, কুকি, টুইন এবং জমি, এই 4টি জনগোষ্ঠীর মধ্যে আরো অনেক ভাগ আছে, কিন্তু ওই মূল 4টি জনগোষ্ঠীর অবস্থান মায়ানমার থেকে শুরু হয়েছে, এটা বাংলাদেশের খাগড়াছড়ি জেলা অব্দি এটা বিস্তৃত, এবং দেখা গেছে যে বাংলাদেশেও কিছু নিরাপত্তা মানে সমস্যা দেখা দিয়েছে এই কুকি আন্দোলনের কারণে। তো এই যে পরিস্থিতি, একটা বৃহত্তর একটা সমস্যা থেকে উত্তরণের জন্য ভারত সরকার যেভাবে কিছুটা না দেখার মানে ভান করছে, যে সশস্ত্রভাবে তারা ঘুরছে, মানে যেগুলো নিরাপত্তা বাহিনীর কাজ সেগুলো তারা করছে, নানাভাবে মানুষকে হুমকি দিচ্ছে, প্রকাশ্যে গুলিগোলা করছে, মানুষকে অপহরণ করছে, হত্যা করছে। আমার মনে হয় অন্য কোনো প্রদেশে হলে, ধরে নিলাম এটা ত্রিপুরাতে কি আপনার কোনো জাতি গোষ্ঠীকে বা কোন সম্প্রদায়কে এইভাবে অ্যালাউ করা হতো যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের জন্য বা সাথে নিয়ে ঘোরাঘুরির জন্য? এটা কি আমরা তো না, তাহলে এটা এখন রাষ্ট্রপতি শাসন দেওয়ার পর পরিস্থিতি পাল্টাবে আমরা আশা করছি, কিন্তু তার আগে কেন সামলানো গেল না? না, এটা খুব অসম্ভব। এখানে তো এই যে ডিভিশনটা, যে এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে, আমরা 4টা জাতিগোষ্ঠীর কথা বলছি, কিন্তু মূলত কুকি এবং মেইতেই ওদের মধ্যেই তো সমস্যা। এখন এই সমস্যাটা এতটাই মারাত্মক যে এটা ওদের নিজেদের মধ্যে সীমান্ত আলাদা, নিজেদের মধ্যে সবকিছু আলাদা। না, এখন এই যে এখন সাজেদা, আমি একটা ওই ব্যাপারটা জানতে চাইবো একটু, যে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি করাতে কুকি জনগোষ্ঠী অনেকটা স্বস্তি পেয়েছে, কারণ এই যে ভাতৃঘাতী দাঙ্গার ফলে ইম্ফল ভ্যালি বা যেখান থেকে তাদেরকে পাহাড়ে চলে যেতে হয়েছিল, যারা কুকিরা এই ইম্ফল ভ্যালিতে ছিল, একটা যে পার্টিশনের মতো হয়ে গেছে, তারা এখন স্বস্তি পেয়েছে যে তারা আবার তাদের নিজের জায়গায় ফিরে আসতে পারবে রাষ্ট্রপতি শাসনের ফলে। এবং সেটাই বললাম, আম জনতা যেটা, ওদের মধ্যে অনেকের মধ্যে স্বস্তি আছে, যারা পলিটিক্যালি ইনক্লাইন্ড, যারা একটা মানে আশায় ছিল যে একটা পরিবর্তনের ফলে তাদের ভাগ্যে যে পলিটিক্যাল যে ইয়েগুলো, শেয়ারিং গুলো, এগুলোই ঘটবে, সেটা হয়তো হবে না, কিন্তু সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে
আমার শুধু বিশ্বাস না, আমার যতটুকু যোগাযোগ সেখান থেকে জানতে পারছি। আর কুকিরা যারা ইম্ফল ভ্যালি থেকে বা ভ্যালি এরিয়া থেকে যারা চলে গিয়েছিল, তারা মনে করছে যে তারা আবার হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আবার তারা স্বস্থানে স্বগৃহে ফিরে আসতে পারবে। কিন্তু এটা হয়তো একটু কল্পনাই থেকে যাবে, কারণ ডিভাইডটা এত ডিপ এবং ওদের মধ্যে যে সাংঘর্ষিক বিষয়টা এতটা গভীরে চলে গেছে যে আমার মনে হয় না সহ অবস্থান আমরা নিকট ভবিষ্যতে আমরা দেখতে পারবো। ওকে, আপনি কুকিল্যান্ডের কথা বলছিলেন, আর একটা শেষ জায়গায় আসছি, তারপর আমি মনিমেদার কাছে আসছি। যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে মণিপুরে বিরাজ করছে, সেখানে ওই যে আঞ্চলিক অখণ্ডতার কথা বারবার বলা হচ্ছে, আঞ্চলিক অখণ্ডতা শেষ অবধি বজায় রাখাটা সেটা কতটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন? উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে ত্রিপুরাটা বাদ দিয়ে বা আসামের অনেকটা বাদ দিয়ে পুরো উত্তর পূর্বাঞ্চল মানে এই অঞ্চলটা চ্যালেঞ্জিং এই কারণে, অরুণাচল প্রদেশ চ্যালেঞ্জিং চীনের কারণে, এই যে নানা ধরনের বিবাদ চলছে। নাগাল্যান্ড চ্যালেঞ্জিং যে এনএসসিএন বা এনএসসিএন এর যে বিভিন্ন উপগোষ্ঠীগুলি আছে তারা সিজ ফায়ার যদি কোনোভাবে ব্রেক করে ভায়োলেট করে। আর মণিপুরের পরিস্থিতি তো আমরা আলোচনা করছি। তারপরে আসছে মেঘালয়ের ব্যাপার। মেঘালয়ে তিনটে জাতিগোষ্ঠীর নিজস্ব মানে গোষ্ঠী রয়েছে সশস্ত্র, যারা এখন সিজ ফায়ার এগ্রিমেন্টে আছে ভারত সরকারের সাথে। তারপরে সবচেয়ে বড় মানে ভারত সরকারের জন্য চিন্তার বিষয় মিজোরাম। মিজোরাম খুবই এখন শান্ত একটা রাজ্য, এবং আপনি হয়তো জেনে থাকবেন যে অটল বিহারী সরকার আসার পর, প্রথম ইন্ডিয়া সরকার গঠিত হবার পর মিজোরামের জন্য পিস বোনাসের ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, এবং এটা দীর্ঘ ইউপি 1 অব্দি এটা এই পিস বোনাস দেওয়াটা চলে আসছিল। তো এই শান্ত মিজোরাম যাতে অশান্ত না হয়, কারণ আমি একটু আগে বলছিলাম যে বৃহত্তর যে জৌ পরিবার, এই জৌ পরিবারের মধ্যে মিজো একটা অন্যতম একটা জাতিগোষ্ঠী, এবং মণিপুর থেকে যারাই শরণার্থী হয়ে অন্য রাজ্যে যেতে হয়েছে তাদের অধিকাংশ কিন্তু গেছে মিজোরামে। বাংলাদেশের গত 6 মাস ধরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে একটি অঞ্চলে, সেখান থেকেও কিন্তু রিফিউজি হয়ে শরণার্থী হয়ে, যদিও সংখ্যা খুব কম, 100-এর কাছাকাছি, তারপরেও তারাও গেছে মিজোরামে। তো মিজোরাম হচ্ছে এরকম একটা রাজ্য যেখানে মানে এই শান্তির বিষয়টা একটা সেকেন্ডের মধ্যে একটা খুব সেনসিটিভ, খুব সেনসিটিভ। হ্যাঁ, খুব সেনসিটিভ। এবং মিজোরামের যে ইনসার্জেন্সির যে হিস্ট্রি, এগুলো যদি আমরা পড়ি জানি, আমরা দেখতে পারবো যে ভারতের সেনাবাহিনীকে কত ভাবে কষ্ট করতে হয়েছে এই পরিস্থিতি থেকে মানে বেরিয়ে আসার জন্য। এবং রাজীব সরকারের সময়, রাজীব গান্ধী সরকারের সময় কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল যে একটি শান্তি চুক্তির মাধ্যমে মিজোরামের শান্তি প্রতিষ্ঠা করতে। ওকে, আসবো আপনার কাছে আবার সাজ্জাদা। মনিমুদা, এই যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো অথচ বিধানসভা ভঙ্গ করা হলো না, বিধানসভাকে স্থগিত রাখা হলো, এই সর্ট অফ, তো এখন সেটা বলা হচ্ছে যে এটা রাজনৈতিক একটা কৌশল বলা হচ্ছে, এবং এতে মণিপুরের যে এই মুহূর্তে পলিটিক্যাল অস্থিরতা, মণিপুরে এমনিতে অশান্ত ভাতৃঘাতী দাঙ্গা চলছে, সেটাকে বাদ দিয়ে পলিটিক্যাল অস্থিরতাটাকে স্থিতিশীল করতে কতটা সহায়তা করবে, এবং কত দ্রুত আপনি দেখছেন ওদের ভবিষ্যতে সেটা স্থিতিশীল হতে পারে? এই যে অস্থির অবস্থাটার জন্যই রাষ্ট্রপতি শাসন হয়েছে, মানে ইন জেনারেল ঘটনাটা তা না। আচ্ছা, পলিটিক্যাল অস্থিরতার জন্য কিন্তু রাষ্ট্রপতি শাসনটা মূলত বিষয়। এই জায়গাতে স্থিরতা আনতে গেলে, আর এটা তো ঠিক সাজ্জাদ যেটা বলেছে মিজোরামের ক্ষেত্রে কারেক্ট, মিজো ন্যাশনাল ফ্রন্টের ক্ষেত্রে লালডেঙ্গার সঙ্গে যে চুক্তিটা হয়েছিল রাজীব গান্ধী সরকারের, এতে রাজীব গান্ধী তার নিজের সরকার লালথানহাওলার সরকারকে বলি দিয়ে দিয়েছিলেন, এবং চুক্তির অন্তর্ভুক্ত হিসেবে লালডেঙ্গা মুখ্যমন্ত্রী হলেন এবং পরবর্তী সময় জিতলেন। তাহলে কি বিষয়টা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি যদি মানে সুস্থির না হয়, তাহলে আপনি আপনার কোনো বিষয় শুধুমাত্র আর্ম ফোর্স দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, এটা খুব স্বাভাবিক বিষয়, আমরা ত্রিপুরা রাজ্যেও দেখেছি। আর্ম ফোর্স দিয়ে এটা করা সম্ভব না, কারণ এই মুহূর্তে আপনি যদি মানে দেখেন যে গত 3রা মে 2024 থেকে যদি আপনি হিসেব করেন, এই যে সরকারিভাবে 221 জন মরেছে, সরকার 2023
তেসরা মে 2023 থেকে। হ্যাঁ, তেসরা মে, হ্যাঁ। এর থেকে যদি আপনার 200, সরকারি ভাবে বলছে 221 জন মরেছে, 60,000 মানুষ গৃহহীন হয়েছে। এই যে বিষয়গুলি, এবং বলা হচ্ছে যে 4,786টা ঘর একদম ভস্মীভূত হয়েছে, এবং রিলিজিয়াস স্ট্রাকচার, ধর্মীয় বিভিন্ন আলাদা করেও বলে দেওয়া হয়েছে কোনটা কি, প্রায় 386টা একদম ভ্যান্ডালাইজ হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি শুধুমাত্র আর্ম ফোর্স দিয়ে করা আমার মনে হয় এগুলি অসুবিধাজনক। কারণ আপাতত শান্ত করিয়ে রাখা যাবে, হয়তো যারা এই মুহূর্তে যারা হিংস্র হয়ে উঠছে তাদের হয়তো স্তব্ধ করে রাখা যাবে, কিন্তু তাতে কি পলিটিক্যাল অস্থিরতাটা কি কেটে যাবে? পলিটিক্যাল সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের অবশ্যই কাজে নামতে হবে। একটা অদ্ভুত মন্তব্য করেছেন আপনি, দেখবেন। আমি যে কথাটা বলছিলাম যে সাধারণ মানুষের কথাটা, ওইখানে একটা মানে সম্ভবত এশিয়ার বৃহত্তম মহিলা মার্কেট আছে, এই মানে ইমা মার্কেট বা ইত্যাদি কোন একটা নাম, ওখান থেকে একজন সরাসরি ইন্টারভিউ করছেন একটা মিডিয়াতে দেখলাম, যে উনি বলছেন যে এই রাষ্ট্রপতি শাসনটা কেন, আমরা তো আজীবন নেগলেক্টেড হলাম, এখনো নেগলেক্টেড হবো নাকি, রাষ্ট্রপতি শাসন কেন? আমার ছেলে, আমরা দেখুন বাজারে আসছি, মেয়েরা সবাই, হয়তো তাদের এটা কাস্টমই, অধিকাংশ মেয়েরাই বাজার করে হয়তো, কিন্তু এখন মহিলা মার্কেট তো মহিলারাই আসবেন, তো স্বাভাবিকভাবেই ওই জায়গা থেকে উনি বলছেন যে আমাদের যুবক সম্প্রদায় আসলে ভয় পাচ্ছে এই মুহূর্তে, যেটার উপর ভিত্তি করে। আর যেটা বলছিলাম, এই যে কোকামি, যে মানে দ্যাট ইজ কনভেনারশিপ, ওনার যে কনভেনার সিভিল সোসাইটি একটা, কোকামি নাম, উনি বলছেন যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমাদের যে যারা বিধায়ক, যারা মন্ত্রী, এই মূল যে অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধানের দিকে তারা কেউ তাকাননি। না তাকিয়ে একটা অংশ শুধুমাত্র ফোর্সফুলি, জোর করে কিছু করার চেষ্টা করেছিলেন, যার জন্য এই সমস্যাটা ব্যাপক আকৃতি নিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, নিজের দলের, বীরেন সিং এর নিজের দলের এই 37 জন এমএলএ এর ভেতরে 21 জন অনুপস্থিত ছিল। এই যে বিষয়টা, 20 জন এসেছিলেন সেই মিটিং এ, এই যে 20-21 জন আসা, এই যে না আসাটা, এখান থেকেই তো চোখ মুখ খুলে যাওয়ার কথা ছিল। যদি আপনি মানে ভবিষ্যৎ সমর্থন যে নেই, বীরেন সিং এর পক্ষে যে সমর্থন নেই, সেখান থেকে সেই মিটিং থেকে কিন্তু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু তাহলে উনার যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন বুঝতে পারলেন না? যে সমস্ত বিষয়গুলি, তথ্যগুলি বসে আছে, মানে যারা দিল্লিতে সাংবাদিকতা করেন বা যারা আছেন, তারা বলতেই পারবেন যে এই বীরেন সিং এর ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব আগেই হয়তো সিদ্ধান্তটা নিয়েছিলেন, যেটা বীরেন সিং মানতে চাইছিলেন না শেষ পর্যন্ত। আপনি দেখবেন আমাদের এখানেও যেরকম মানে মুখ্যমন্ত্রী বদল হওয়ার সময় কেন্দ্রীয় নেতৃত্ব একজন সঙ্গে করে চলে এসেছিলেন, সেখানেও কিন্তু একজন কেন্দ্রীয় নেতৃত্ব চলে গিয়েছিলেন। আমার কথা হলো যে 5 দিন এখন দিল্লিতে আপনি মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেননি আজকে অবধি। তো এখন এই জায়গায় যদি আপনি অপেক্ষা করতে পারতেন যে আরো কিছুদিন কেন এটাকে টেনে নিয়ে যাওয়া গেল না, মানে সরকারকে টেনে নিয়ে যাওয়া গেল না এই কারণে যে এখন বিষয়টা আর সরকারি লেভেলে, মানে এই বিধায়ক বা মন্ত্রী পরিষদ দিয়ে কিছু করা যাবে না। কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছেন যে এই মুহূর্তে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সামরিকভাবে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এটা কতটা স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, আমার এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। ওকে সাজেদা, আপনার কি মতামত এখানে? মানে এই যে বিধানসভা ভঙ্গ করা হলো, মানে ভঙ্গ করা হয়নি অথচ স্থগিত রাখা হলো, এটা বিরোধীরা বলছে যে অনাস্থা প্রস্তাব এড়িয়ে সরকার বাঁচাতেই এই পদক্ষেপ, এবং বিরোধীরা বহু আগে থেকেই রাষ্ট্রপতি শাসন দাবি করছিল, এখন তখন দেওয়া হলো না, এখন দেওয়া হচ্ছে, এর জন্য সমালোচনা করছে, কারণ বলছে যে সরকার বাঁচাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা তো আমরা অনেক এটা নিয়ে আলোচনা করলাম আমাদের আজকে এই অনুষ্ঠানে, যে পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি, বীরেন সিং এর পক্ষে এই পদে থাকাটা খুবই দুরূহ ছিল। তো এর বিকল্প হিসেবে কি আবার মেইতি সম্প্রদায় থেকে কি কাউকে বেছে নেওয়া হবে, না নাগাদের থেকে নেওয়া হবে, না কুকিদের থেকে নেওয়া হবে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বীরেন সিং এর জায়গায় যদি আরেকজন
মেইতি সম্প্রদায়ের হার্ডলাইনারকে বসানো হয়, সেই ক্ষেত্রে যে ক্রাইসিসটা, যে কনফ্লিক্টটা, সেটা তো থেকে যাবে। এটা থেকে তো বেরিয়ে আসা যাবে না, না? তো যেটা হচ্ছে, এমনিতেই কেন্দ্রীয় সরকার নানাভাবে দেশে বিদেশে সমালোচিত যে এই যে সংঘর্ষ, এই যে জাতির দাঙ্গা, এই যে মানে সমস্যা, সেটাকে কেন কন্ট্রোল করা যাচ্ছে না, কেন কন্টেইন করা যাচ্ছে না? এবং যদি কন্টেইন করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, এই সমস্যাটা কেন্দ্রীয় সরকারের যারা অ্যাপয়েন্টেড যারা সিকিউরিটি অ্যাডভাইজার, যারা এক্সপার্ট, যাদেরকে পাঠানো হয়েছিল, তারা গ্রাউন্ডে এসে বুঝেছে যে এটা একটা দুরূহ কাজ। এই কাজ এমনিতে গুলি গালা করে, তারপরে ওই ট্যাঙ্ক দিয়ে বা মানে ওই ফাইটার জেট থেকে গুলি করে এটা সম্ভব না। মানে ইসরায়েলের যে এটা যুদ্ধ করে হবে না। ইসরায়েল প্যালেস্তাইন নয়, ইউক্রেন রাশিয়া নয়। গাজাতে ইসরায়েলের যে অ্যাকশন, সেই অ্যাকশন নিয়ে কাজ হবে না। এবং এতে করে যে রিটালিয়েশনটা হবে, এই রিটালিয়েশনটা হবে এক্সট্রিমলি ভোলাটাইল। আমি বিশেষ করে বলছি যে কুকিদের ক্ষেত্রে মারাত্মক সতর্ক হতে হবে, এবং কেন্দ্রীয় সরকার সেই সতর্কতার সাথে এগোচ্ছে। কারণ কুকিদের যে বৃহত্তর কুকিল্যান্ডের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডকে কোনোভাবেই উস্কে দেওয়া যাবে না, জাগিয়ে তোলা যাবে না। সেক্ষেত্রে ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা, ভারতের যে সার্বভৌমত্ব, সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। কারণ কুকিরা খুবই কম্পোজিট একটা সোসাইটি, এবং খুব ডেডিকেটেড একটা এথনিক গ্রুপ, এবং খুবই ওরা ডাই হার্ড একটা। আপনি বিদেশি প্রভাবের কথা বলছিলেন। এখন এই যে অস্থির পরিবেশটাকে জিয়ে রাখার জন্য বিদেশি যে শক্তিটা কাজ করছে, তারা কতটা এই মুহূর্তে আরো ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, যাতে মণিপুরের এই ধরনের ডিস্টারবেন্স থাকলে তাদের যে নার্কো টেররিজমটা সুবিধা পায়? আমি নির্দিষ্টভাবে কোন জাতির কথা যদি বলি, তাহলে এটা একটু পার্টিসান হয়ে না, যাবে। আমি জাতির কথা বলছি না, মানে বিদেশি প্রভাবের কথা বলছি মণিপুর অশান্তির জন্য। রাইট। তো মানে এটা সুস্পষ্টভাবে বলা যায় যে পুরো যে বিষয়টা, তার মধ্যে হয়তো বিদেশি হস্তক্ষেপ প্রথম দিকে ছিল না। সেটা মূলত রিজার্ভেশনের যে একটা মানে মামলা ছিল, ইস্যু নিয়ে শুরু হয়, সূত্রপাতটা হয়। কারণ একটা জিনিস, মেইতিরা, আমারও এক দুজন তিনজন বন্ধু যারা আছে, তারা বলেন মিডিয়া জগতে যে কুকিরা নানাভাবে এতটাই ফ্লারিশ করেছে যে তারা রিজার্ভেশনের সুযোগ নিয়ে ওরা মেইন স্ট্রিমে মেইতিদের থেকে অনেকটা এগিয়ে যাচ্ছিল। এবং মণিপুরের যে এডিশনাল চিফ সেক্রেটারি থেকে শুরু করে ভারতের যে কেন্দ্রীয় সরকারের এক দুজন সচিবও তাদের মধ্যে থেকে আছে। নানাভাবে যে মানে আইএসএ এর মধ্যে তো তাদের অবস্থান আছে মেইতিদের থেকে বেশি, প্লাস যে স্টেট সিভিল সার্ভিস যেটা, সেখানেও কুকিরা মানে একটা বড় জায়গায় চলে যাচ্ছিল। আচ্ছা, বিভিন্ন প্রমোশনের ক্ষেত্রে, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কুকিরা অনেক অ্যাডভান্টেজ নিচ্ছিল বলে এটা অভিযোগ, ওদের অভিযোগ। তো একটা জাতি যদি উন্নতি করে, একটা জাতি যদি এগিয়ে যায়, মানে জনসংখ্যা কম হলেও সেখানে তো আপত্তি থাকতে পারে না। কিন্তু এই সেন্টিমেন্টটা গ্রো করেছিল সেখানে মেইতির মতো একটা, তারা মানে কি বলা যায়, যে একটা নিজেদেরকে যারা খুব উন্নত একটা জাতি মনে করে, রাজবংশের মনে করে, তারাও রিজার্ভেশন দাবি করে বসলো যে আমাদেরকে রিজার্ভেশন দিতে হবে। সেখান থেকে কিন্তু মূলত সংঘর্ষের সূত্রপাত। এই সংঘর্ষের পরে বিদেশি শক্তি যে ইন্ধন যোগায়নি বা বিদেশি শক্তি যে মদত দেয়নি, তা মানে বলা যায় না। সেখানে ফরেন ইনভলভমেন্ট ছিল, কিন্তু এই ফরেন ইনভলভমেন্টের ক্ষেত্রে আমি মায়ানমারকে আলাদা রাখতে চাই, কারণ মায়ানমার নিজেই একটা তাদের মানে কি বলা যায়, একটা বিধ্বস্ত একটা সিচুয়েশনের মধ্যে আছে, যেখানে তাদের সার্বভৌমত্বই এখন একটা খুব মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর অন্য রাষ্ট্রের পক্ষে তো বলাই যায় যে মণিপুরের যে বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ, মোট 27টা-28টা ইনসার্জেন্ট গ্রুপ, তাদেরকে কারা অস্ত্র সরবরাহ করেছে, কারা সাহায্য সহযোগিতা করেছে, এই বিষয়টি তো পরিষ্কার। এবং আমার কাছে তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আইনে, মানে জাতীয় নিরাপত্তা আইনে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, পিপাক, পিএলএ এবং ইউএনএলএফ এর, এই তিনটা গোষ্ঠী মাওয়িস্ট এবং কমিউনিস্ট আদর্শে তারা দীক্ষিত,
এই 3টি ইনসার্জেন্ট গ্রুপে যে সদস্যদের আটক করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজন যে কনফেশনাল স্টেটমেন্ট, সেখানে তারা স্পষ্ট করে বলেছে কোথায় তাদের ট্রেনিং হয়েছে, কোথায় কারা অস্ত্র দিয়েছে, কোথায় কোথায় তারা গেছে। তো বিদেশি হস্তক্ষেপ এবং বিদেশি যে মদতের ব্যাপারটা মণিপুরের ক্ষেত্রে আমার মনে হয় এটা পরিষ্কার, এই বিষয়ে আমি দ্বিমত পোষণ করি না। এটা স্পষ্টতই ছিল, আছে এবং হয়তো আগামী দিনও থাকবে। ওকে, মনিমুজা, এই বিষয়ে আপনার কি মতামত? না, ঠিকই সাদ্দাত যেটা বলেছে এটা ঠিকই। তাছাড়া যদি কুকিদের লাইফস্টাইল আপনি চিন্তা করেন, ওদের যদি অতীত ইতিহাসটা দেখেন, এরা জেনারেলি তিব্বতী বর্মন, তারপরে হচ্ছে আপনার ওই ভাষা গোষ্ঠীর থেকে ওরা আসেন, এবং একটি উপজাতি, এই উপজাতি পরিবারগুলির ভেতরে মিজোরামের যে মিজো এবং মায়ানমারের এবং চীনাদের একটা অংশ এই কুকিদের ভেতরে আছেন। এটা অতীত ইতিহাসও সেভাবেই গড়ে তোলা হয়েছে, এইভাবেই এসেছে। তো স্বাভাবিকভাবে এছাড়া যে বিষয়টা হচ্ছে বীরেন সিং এর গভর্নমেন্টে 17 সাল থেকে যে গভর্নমেন্টটা কাজ করছে, এখানে যে বিষয়টাকে তারা নজর করেননি সেটা হচ্ছে একেবারে ড্রাগ মাফিয়াদের উপরে ব্যাপকভাবে ওই অংশটা, বিশেষ করে মানে উপত্যকা অংশটা, আমি এখানে তো উপত্যকা অংশের মানুষের জনসংখ্যাই তো বেশি, 58.9%। তো এখন এই পাহাড়ি অংশটার ভেতরে, এই অংশটার ভেতরে তাদের শিক্ষিতের হার যেমন বেশি, তেমনি এই মানে অন্য অংশ থেকে, বিদেশ থেকে ব্যাপক পরিমাণে ড্রাগ পাডলাররা একটা ওপেনলি চলে আসছিল, এবং এটা ঘোরপথে মিজোরাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ঘটনাগুলি ঘটছে এগুলির সঙ্গে সংযুক্ত না কেউ কিন্তু জোর গলায় বলতে পারবে না, সব লাইন আপ সেম। এবং শেষে গিয়ে সাদ্দাত যেটা বললো, বাংলাদেশেও আশ্রয় নিয়েছে, বাংলাদেশেও গিয়ে আছড়ে পড়েছে বিষয়টা, চিটাগাং, হিল ট্র্যাক্ট সব বিভিন্ন জায়গায়। এর মাধ্যমে যে অস্ত্র আসছে না সেটা না। যে একটা ফুটবল খেলার কথা বললো, আমি গতকাল রাতে 5 জন, গতকাল একটা ফুটবল মাঠের ভেতরে 5 জনকে গ্রেপ্তার করেছে আর্ম ফোর্স, গতকাল মাঠের ভেতরেই গ্রেপ্তার করেছে, তাদের সঙ্গে আর্মস ছিল, মানে অটোমেটিক পিস্তল সহ বিভিন্ন আর্মসে 5 জনকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে সরকারিভাবে ঘোষণাও করেছে। ফলে মানে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে, যে প্রশাসনটা এই 21 মাস ধরে যে ঘটনাটা ঘটছে, 21 মাস ধরে তো মানে একটা ঘটনা ঘটছে, এই প্রশাসনটা সব সময় নড়বড়ে ছিল, এই বিষয়গুলিতে তারা নজরও করেননি। এর মধ্যে গীতাহুতি দিয়েছে ওই হাইকোর্টের জাজমেন্টটা, ওই যে রিজার্ভেশন যেটা বাংলাদেশেও হয়েছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে নজরে রেখে এই কথাটা ঠিক যে এই মুহূর্তে মানে প্রশাসনিক যে ব্যবস্থা ওনারা নিচ্ছেন, যদি বলে থাকেন যে হ্যাঁ এই মুহূর্তে যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর্ম ফোর্স নামিয়ে আমরা পরিস্থিতিটাকে দমন করা বা শান্ত করার চেষ্টা করছি, এটার সঙ্গে তো দ্বিমত পোষণ করার কিছু নাই। শান্ত তো করতেই হবে, মণিপুরকে মণিপুরের জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু মনে রাখতে হবে এইবারের রাষ্ট্রপতি শাসনের বিষয়টা এর আগের যে 10 বারের রাষ্ট্রপতি শাসনের সঙ্গে একরকম না, বিষয়টা ডিফারেন্ট বিষয়তে এসছে, এবং এর সঙ্গে মণিপুরের সাধারণ মানুষের স্বার্থ ব্যাপকভাবে জড়িত, যেটা মণিপুরের যে গত নির্বাচনে একজন মারা গিয়েছেন, এখন 59 জন বিধায়ক, তারা কোনো অবস্থাতেই এই দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন না, এই দায়িত্ব তাদেরও রয়ে গেল। ওকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। সাজ্জাদ, একটা শেষ প্রশ্ন, আমরা তো অনেক কিছু আলোচনা করলাম, এখন মণিপুরের রাজনৈতিক অস্থিরতা কবে নাগাদ স্থিতিশীল হতে পারে বলে আপনি অনুমান করছেন? এখন যেহেতু রাষ্ট্রপতি শাসন চলছে, আগামী দিনে কি প্রেডিক্ট করছেন, কি হতে পারে মণিপুরে? মণিপুরের দুটো সিচুয়েশন, একটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আর একটা হচ্ছে এথনিক ভায়োলেন্স। রাইট। পলিটিক্যাল ইনস্টেবিলিটির ক্ষেত্রে রাজনীতিতে অনেক কিছুই হয়, হ্যাঁ, রাজনীতিতে বিরোধী দল সরকারি দলও হয়ে যায়, ঠিক আছে না? তো এগুলি কখন কি হবে সেটা প্রেডিক্ট করা মুশকিল। কিভাবে মানে এগুলোকে শেপ করা হবে, এগুলোকে শেপ দেওয়া হবে, তো এটা যারা কেন্দ্রের ম্যানেজাররা আছেন আর স্থানীয়ভাবে যারা ওই দপ্তরের মধ্যে আছেন, তারা এগুলো দেখবেন। কিন্তু এথনিক যে সিচুয়েশনটা, সেটা আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা দীর্ঘ 1 দশক লেগে যাবে যে এই যে স্মৃতিগুলো ভুলতে এবং মানুষ তার পুরনো যে সহাবস্থান এবং সম্প্রীতির মধ্যে আবদ্ধ হতে, আমার মনে হয় পুরোপুরি সেটা হতে 1 দশক লেগে যাবে।
আর আমি যদি বলি ত্রিপুরার ক্ষেত্রে 80 দশকের পরে 80-তে যে সিচুয়েশনটা হয়েছিল, প্রায় তো 1 দশক লেগেছিল না, এটা বলা যায় যে আমরা আগে একটা সম্প্রীতির জায়গাতে আবার পুনরায় ফিরে যেতে, একটা ধ্বংস হলে সেটাকে গড়তে তো একটু সময় লাগবে। মণিপুরের সেই ধ্বংসটা আরো ব্যাপক ছিল, আরো এখনো চলছে, এটার বিস্তৃতি অনেক, এবং এটার যে ইম্প্যাক্ট রামিফিকেশন সেগুলো ফার রিচিং। তো সেখানে আমি কমসে কম আমি আপনি 1 দশক ধরছেন, মানে ঘা শুকাতে প্রায় 1 দশকের সময় লাগতে পারে। আর পলিটিক্যাল স্টেবিলিটি জোড়া তালি দিয়ে বলছি, জোড়া তালি দিয়ে কখন কি হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। রাজনৈতিক চিত্র এক রাতের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ওকে, মনিমুইদা, এই বিষয়ে আপনার কি মতামত, কি দেখছেন আগামী দিনে, কি প্রেডিক্ট করছেন? আমি মানে অদূর ভবিষ্যতে যে এখানে হুট করে কিছু স্বাভাবিক ব্যবস্থা, স্বাভাবিক হিসেব নিকেশের মাধ্যমে আমরা 2-4 করে ফেলতে পারবো না এই মুহূর্তে। আর মণিপুরে সাজেদা যেটা বলছিলেন যে গোলাগুলি করে বা ইসরায়েল প্যালেস্তাইনের মতো এরকম তো হবে না, রাষ্ট্রপতি শাসন করে এইভাবে করে তো হবে না। না, আমি এর আগে ডায়ালগস এর মাধ্যমে আসতে হবে। হ্যাঁ, এর আগেই তো বললাম আমি যে এটা ডায়ালগ ছাড়া, এটা রাজনৈতিক সমাধান ছাড়া এটা সম্ভব না। এই মুহূর্তে ভারতবর্ষের যা অবস্থা, রাজনৈতিক সমাধান ছাড়া সম্ভব না। তবে পলিটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের ক্ষেত্রে মণিপুর একটা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেল, এবং কোনো অবস্থাতেই যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার এর দায় থেকে মুক্তি পেতে পারেন না। কারণ একটা নিজের দলেরই দুই জায়গাতেই একই দলের সরকার, তারা নিজেদের সরকারটা টেকাতে পারলেন না। কি কারণ তার ব্যাখ্যা করতে হবে। কারণ এই যে রাষ্ট্রপতি শাসন, মনে রাখতে হবে বোমাই কেসের পরে, বোমাইয়ের মামলার পরে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, এটা কিন্তু আপনার রেটিফাই করাতে হবে এই সংসদে। এবং এই রাষ্ট্রপতি শাসনের যে প্রস্তাবটা যেটা রাজ্যপাল পাঠালেন, এটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস করিয়ে আনতে পারলেন না, কারণ মন্ত্রিসভার প্রধান ছিলেন না। তিনি এসেছেন এখন নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, কিন্তু পার্লামেন্টে তো জবাবটা দিতে হবে কি কারণে, এটা মূল বিষয়। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে সাজ্জাদের সঙ্গে আমি একমত যে একেবারে হুট করে মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরছে। পলিটিক্যাল অস্থিরতা স্বাভাবিক হলেও, যেটা সাজ্জাদা বলছিলেন যে এথনিক যে ভায়োলেন্স এরাপ্ট হয়েছে, সেটা সহাবস্থান ফিরে আসতে হয়তো বহুদিন সময় লাগতে পারে, 1 দশক সাজ্জাদা প্রেডিক্ট করছেন। অসংখ্য ধন্যবাদ সাজ্জাদা সঙ্গে থাকার জন্য। অসুস্থ শরীর নিয়েও আপনি সঙ্গে ছিলেন, ধন্যবাদ আপনাকে। সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। মনিমুইদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, বিজেপির দিল্লি দখলের ঠিক একদিন পরেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছিলেন রাজনৈতিক মহল। কিন্তু বিরোধী শিবির বলেছিল বীরেন সিং এর পদত্যাগ বিজেপির রাজনৈতিক কৌশল, আর এখন রাষ্ট্রপতি শাসনও সেই রাজনৈতিক কৌশলেরই একটি অঙ্গ, সরকার বাঁচানোর একটি কৌশল। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দিকে। তাই আগামী দিনে রাজ্যের পরিস্থিতি কেমন হয় সেদিকে তাকিয়ে আছে সবাই, নজর রাখছি আমরাও। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।